বাংলাতে প্রত্যেকবার সারা বছর ধরে ভাত কাপড়ের রুটি রুজি চাকরি বাকরির কলকারখানা লড়াই হবে। তারপর ভোটের আগে একটা করে হিন্দু মুসলমান খেলায় সব লড়াই মিথ্যে হয়ে যাবে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি। আজ থেকে 1.5 বছর আগে মুর্শিদাবাদের কথা বলছিলাম। এই মুর্শিদাবাদে লোকসভার ভোট হচ্ছিল। মুর্শিদাবাদের একটা আসন থেকে আমাদের সম্পাদক, আমাদের পার্টির নেতা মোহাম্মদ সেলিম প্রার্থী। পাশের আসন থেকে বহরমপুর থেকে অদিত চৌধুরী 5 বছরের এমপি। গোটা দেশে বিরোধী দলনেতা, তখন কংগ্রেসের সবচেয়ে বড় নেতা পার্লামেন্টে সেই সময়, আমাদের রাজ্যের এত বড় নেতা অদিত চৌধুরী, তিনি প্রার্থী। জঙ্গিপুরে বাম কংগ্রেস জোটের প্রার্থী। আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম মুর্শিদাবাদ জেলাটাকে আমরা 3-0 করব। বাকি রাজ্যে যেখানে যা হয় হবে, কিন্তু মুর্শিদাবাদ জেলায় বিজেপি তৃণমূল একটা আসন জিতবে না। মোহাম্মদ সেলিম জিতবেন, বামপন্থীরা জিতবে কংগ্রেসের সমর্থনে মুর্শিদাবাদ থেকে। বহরমপুর আর জঙ্গিপুর থেকে আমাদের সমর্থনে কংগ্রেস প্রার্থী জিতবেন। মোহাম্মদ সেলিম, অদিত চৌধুরী যদি একসাথে পার্লামেন্টে গিয়ে দাঁড়াতেন পশ্চিমবাংলার হয়ে, তাহলে বাংলার চেহারা পাল্টে যেত। পরের বিধানসভা ভোটের পরিবেশ অন্যরকম হতো। ওই দিন থেকে বাংলায় মমতা ব্যানার্জির আর শুভেন্দু অধিকারীর শেষের দিন শুরু হয়ে যেত। গোটা মুর্শিদাবাদে সেই সময় যারা গেছেন কাজে কর্মে, যদি কেউ গিয়ে থাকেন, কারণ যদি আত্মীয়র বাড়ি থেকে থাকে, লোকসভা ভোটের আগে যদি মুর্শিদাবাদে গিয়ে থাকেন, আপনারা দেখেছেন গোটা মুর্শিদাবাদে লাল পতাকা আর কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের পতাকা ছাড়া কোনো পতাকা দেখা যাচ্ছে না। বিজেপি তৃণমূল গর্তে ঢুকে গেছে, নেই কোথাও। একটা 5 বছরের বাচ্চাও জানে যে মুর্শিদাবাদে আবার 3-0 হবে, বাম কংগ্রেস জিতবে মুর্শিদাবাদে। কি হলো? ভোটের ঠিক 10 দিন আগে তৃণমূলের এক বিধায়ক হুমায়ুন কবির, সে চলে আসলো কোত্থেকে, 10টা সাংবাদিককে দাঁড় করিয়া, সাংবাদিক মানে ওরকমই সাংবাদিক তারাও আগে থেকে জানে কি বলতে চলেছে, ক্যামেরা ফ্যামেরা নিয়ে চলে গেছে, আর মোবাইল ক্যামেরা রয়েছে রেকর্ড করার। হঠাৎ কোথাও কিছু নেই, দাঁড়িয়ে বলল মুর্শিদাবাদ জেলায় আমরা আছি মুসলমানরা 70%, হিন্দুরা আছে 30%। যদি মনে করেছি আমরা 70% মুসলমান, 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দিতে পারি। যেই না এটা বললো, কথাটা মাটিতে পড়তে পারলো কি পারলো না, মোবাইলে সে কথাটা আগুনের চেয়ে জোরে গোটা রাজ্যে ছড়িয়ে পড়লো, গোটা মুর্শিদাবাদে ছড়িয়ে পড়লো, গোটা বাংলায় ছড়িয়ে পড়লো। ঠিক পরের দিন কার্তিক মহারাজ বলে কোথাকার এক কি সাধু না কে আছে ওখানকার, এটা সব সাধুগুলো হয়েছে আমাদের দেশে এখন। বিজেপি আসার পর থেকে আজব সব সাধু দেখছি আমাদের দেশে। ভারতের মতো একটা দেশে আমরা ধর্মগুরু বলতে বুঝতাম শ্রী চৈতন্যদেবকে, আমরা ধর্মগুরু বলতে বুঝতাম গৌতম বুদ্ধকে। ধরুন গৌতম বুদ্ধ রাজপ্রাসাদে জন্মেছিলেন, ধর্মের সাধনা করতে করতে প্রাসাদ ছেড়ে রাস্তায় নেমে এসেছিলেন। আর এই বিজেপি আমলে ধর্মগুরু হয়েছে কার্তিক মহারাজ। রাস্তায় জন্মেছে, রাস্তায় জন্মে এমন ধর্ম করেছে, এখন গোটা দেশ জুড়ে রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে নিজেদের, রাজপ্রাসাদে থাকে এখন। এসব হচ্ছে ধর্মগুরু। যেই না হুমায়ুন কবির ওটা বললো যে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো, তো পরের দিন কার্তিক মহারাজ করতে গিয়ে গেরুয়া পরে নেমে পড়লো, তবে রে মুর্শিদাবাদে কি ভেবেছ হিন্দুরা দুর্বল? আমি আছি কার্তিক মহারাজ, মুর্শিদাবাদে হিন্দুদের রক্ষাকর্তা। চলো সবাই হিন্দুদের জন্য এবার মিছিল করব। সাধু সন্ন্যাসী নিয়ে মিছিল করতে নেমে গেল। কি হলো? 10 দিন আগে পর্যন্ত ভোটের ভাত কাপড়ের দাবিতে, চাকরি বাকরির দাবিতে, ছেলে মেয়ের শিক্ষার দাবিতে যে মানুষ তৈরি ছিলেন ভোট দিতে, 10 দিন আগে হিন্দু মুসলমান খেলে হিন্দুর ভোট বিজেপি, মুসলমানের ভোট তৃণমূল ভাগাভাগি করলো। ভোট হয়ে গেল, 3টে আসনে তৃণমূল জিতলো। জিতে কি করলো? 1 মাসের মধ্যে আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না। সেই ছবি এখন আমার পকেটে রয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন, অনেকে দেখেওছেন। আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না। তার আগে ওখানকার তৃণমূলের এক বিধায়কের বাবা মারা গেছেন, তার অনুষ্ঠানে সেখানে দেখি কার্তিক মহারাজ আর হুমায়ুন কবির একসঙ্গে দাঁত বার করে পাশাপাশি দাঁড়িয়ে 32 পার্টি দাঁত বার করে ছবি তুলছে। এই হচ্ছে রাজনীতি এদের। তোরা মর, কাটাকাটি করে মর, তোরা খুনোখুনি করে মর, আর আমরা দাঁত কেলিয়ে ছবি তুলি একসাথে। আজকে দেখছেন এই শুভেন্দু উঠতে বসতে গালাগাল দিচ্ছে, আমরা সনাতন এই করবো, আমরা ওই করবো, হ্যান করবো, জয় শ্রীরাম, এই শ্রীরাম। আপনার যারা হিন্দু মানুষ আছেন, যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন, যারা ঈশ্বরে বিশ্বাস করেন, আপনাদেরকে জিজ্ঞেস করছি, মানুষ চাকরি বাকরি পাল্টায়, মানুষ ব্যবসা পাল্টায়, মানুষ বাড়ির ঠিকানা পাল্টায়। কখনো শুনেছেন কোনো মানুষের চাকরি পাল্টালে, কোম্পানি পাল্টালে তো ধর্ম পাল্টে যায়?
এই শুভেন্দু যখন আগে তৃণমূলে চাকরি করতো, এদের কাছে তো রাজনীতি মানে কোনো রাজনীতি নয়, এদের চাকরি বাকরি এদের কাছে, যেখানে ভালো মাইনে পাবে সেখানে রাজনীতি করবে। এ যখন আগে তৃণমূল থেকে ভালো মাইনে পেত, ওখানে চাকরি করত, তখন ঈদের সময় শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে 3 বাটি গরুর মাংস খেত। আর টিপু সুলতান মসজিদের ইমামের পাশে বসে মাথায় কাপড় জড়িয়ে, ওই এখন দেখবেন মমতা ব্যানার্জিকে নিয়ে দেখায় পকেট থেকে রুমাল বার করে, এই তো উনি না, ওনার কাপড়টাকে ঠিক এরকম ভাবে মাথায় বাঁধে হিজাবের মতো করে, বলে পকেট থেকে রুমাল বার করে দেখায়। অত ভালো কি করে দেখায় বলুন তো? রুমালটাকে অত ভালো করে কপালে কিভাবে জড়ায়, কারণ অনেক বছরের প্র্যাকটিস আছে। ও আগে শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে আর টিপু সুলতান মসজিদের ইমামের কাছে গিয়ে ঠিক ওইভাবে পকেট থেকে রুমাল বার করে মাথায় জড়িয়ে বসে মোনাজাত করে নামাজ পড়তো। ওর অনেক দিনের প্র্যাকটিস আছে। এ যে কদিন তৃণমূলে ছিল, এ হচ্ছে ঈদের আগে সারাদিন রোজা রাখতো না, কিন্তু সন্ধ্যাবেলা নেমন্তন্ন খেতে যেত, মাথায় কাপড় জড়িয়ে নামাজ পড়ার ঢং করতো। পড়তে পারে না নামাজ, তবু নামাজ পড়ার ঢং করতো। আর যেই তৃণমূল থেকে বিজেপি হয়ে গেল, এখন একখানা গেরুয়া হনুমান সেজে জয় শ্রীরাম বলে লাফিয়ে বেড়ায়। আমি আপনাদের কাছে বলছি, বিশ্বাস করেন এদেরকে। আর 6-7 মাস, আমি বলছি বাংলায় এদের রাজনীতির এই আয়ু আর 6 মাস। 6 মাস পরে বিধানসভার ভোট হয়ে যাবে। একটা 5 বছরের বাচ্চাও জানে পশ্চিমবাংলায় আপাতত অনেক বছরের জন্য বিজেপির এইটাই শেষ বিধানসভার ভোট। এরপরে বিজেপিকে আর বাংলায় খুঁজে পাওয়া যাবে না। সামনের মে মাসের 15 তারিখের পর থেকে এই বাংলায় দেখবো শুভেন্দু অধিকারী উঠতে বসতে কবার জয় শ্রীরাম বলে। তখন নতুন কোম্পানি খুঁজবে, নতুন দল খুঁজবে, আর তখন দেখবেন নতুন ধর্ম খুঁজবে। ওর হিন্দু হিন্দু করা সামনের মে মাসের পর থেকে বন্ধ হয়ে যাবে। আর এদের জন্য এরা আপনাকে উস্কে, এরা আপনাকে ধর্মের নামে খুঁচিয়ে যখন ইচ্ছা হবে নিজের মতো করে নিজের দল পাল্টাবে। মাঝখান থেকে আপনি ছোটবেলা থেকে যে বন্ধুর সঙ্গে একসঙ্গে এক থালায় ভাত খেয়ে এসছেন, পুজোর সময় একসঙ্গে ঠাকুর দেখতে গেছেন, ঈদের সময় একসাথে পাশাপাশি বসে সিমুই খেয়েছেন, এবং আপনার সেই ছোটবেলার বন্ধু আপনার শত্রু হয়ে যাবে। এই রাজনীতিকে বাংলায় হারাতে হবে, এই নোংরামিকে বাংলায় হারাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বাংলায় ওনাকে টিকে থাকতে গেলে এই রাজনীতি করে টিকে থাকতে হবে। নাহলে কেন বাংলার মতো একটা রাজ্যে আজকে বিজেপি সরকার ভারতের মাথায় আছে? বিজেপি সরকার তো এর আগেও ভারতে এসেছিল, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন, মমতা ব্যানার্জি সেই সরকারের মন্ত্রী ছিলেন। বিজেপি তো আগেও ভারতে ক্ষমতায় এসেছিল, কখনো তো বাংলায় এরকম দাবাদাবি করতে পারেনি। মমতা ব্যানার্জির আমলে কেন পারল না? মমতা ব্যানার্জি একটা অঙ্ক খুব ভালো করে জানেন, একটা হিসাব খুব ভালো করে জানেন, যে বাংলায় এরা বাংলা বা আমাদের ভারতের মতো একটা মাল্টিপার্টি একটা গণতন্ত্র, যেখানে এতগুলো দল রয়েছে, সেখানে ভোটে জিততে গেলে ওই 40-42% ভোট পেলেই, 45% ভোট পেলেই ভোটে জেতা হয়ে যায়। 60-70% ভোট পেতে হয় না। 3 ভাগে 4 ভাগে ভোট ভাগ হয়, মোটামুটি 45%-এর কম বেশি ভোট যে পাবে সেই ভোটে জিতে যাবে। মমতা ব্যানার্জি জানেন বাংলা এমন একটা রাজ্য, এই রাজ্যে 100 জনের মধ্যে 28 থেকে 30 জন মানুষ ধর্মে মুসলমান। তাই এই মুসলমান মানুষ কারা? সেই মানুষ যদি আজকে ভাত কাপড়ের জন্য ভোট দেন তাহলে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন, যদি রুটি রুজির জন্য ভোট দেন তাহলে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন। তাই উনি কি রাজনীতি করলেন? ওস্তাদের রাজনীতি করলেন। কি ধরুন একটা বাচ্চার খুব খিদে পেয়েছে, বাচ্চা খুব কাঁদছে, আপনি মানুষ হলে কি করবেন? বাচ্চাটাকে খাবার দেবেন, যাতে খাবার খেয়ে তার পেটটা ভরে। আর আপনি যদি অমানুষ হন তাহলে কি করবেন? বাচ্চাটাকে খাবার দেবেন না, তার সামনে একটা কুকুরকে এনে বেঁধে দেবেন, বেঁধে দিয়ে বলবেন কান্না থামা, নাহলে কুকুরটাকে তোর গায়ে ছেড়ে দেবো। বাচ্চাটা তখন খিদে ভুলে না, তখন কুকুরের কামড় খাওয়ার ভয় তখন কান্নাটাকে বন্ধ করবে। মমতা ব্যানার্জি বাংলার মুসলমানের সঙ্গে ওই রাজনীতি করলেন। কি করলেন? বাংলার মুসলমান যখন ভাত কাপড়ের জন্য, রুটি রুজির জন্য, শিক্ষা দীক্ষা চাকরি বাকরির জন্য লড়াই করবে, ঠিক সেই সময় মমতা কি করলেন? বিজেপি নামের একটা ডালকুত্তাকে এনে পশ্চিমবাংলায় বেঁধে দিলেন। বেঁধে দিয়ে বললেন, দেখ ভাই, সিপিএমকে মেরে শেষ করে দিয়েছি, কংগ্রেসকে মেরে শেষ করে দিয়েছি, এখন একদিকে রইল তৃণমূল আর একদিকে রইল বিজেপি। এবার আমি চুরি করি, আমি ডাকাতি করি, আমি পঞ্চায়েতে লুট করি, আমি চাকরি বিক্রি করি, আমি খুন ধর্ষণ করি, যা করি না কেন, ভোট তুমি বাপ বাপ বলে আমাকেই দেবে। কেননা যদি আমাকে ভোট না দিয়েছো তাহলে দেখছো বিজেপি নামের ডালকুত্তা বাঁধা আছে, তোমার সামনে ছেড়ে দেবো ওটাকে গায়ে। আমি হেরে গেলে কিন্তু বিজেপি জিতে যাবে, তারপরে তোমার কি হবে তুমি বুঝে নাও। আমি তো ভাতে মারছি, বিজেপি আসলে হাতে মারবে। ওই রাজনীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।